হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা টপ 150 বেঙ্গলি পেডাগজি কোশ্চেনের পার্ট 3 আলোচনা করব। ঠিক আছে। আহ, বাংলা পেডাগজির ভিডিওগুলোতে খুব ভালোই রেসপন্স আসছে। সবাইকে আমি বলবো যে যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার একটু মোটিভেশন লাগবে নেক্সট ভিডিওগুলো আনার জন্য। ঠিক আছে, তো শুরু করি বেশি সময় নষ্ট না করে। প্রথম কোশ্চেন, সৌম্য চতুর্থ শ্রেণীতে পড়ে। একটি গল্প পড়ার সময় সে একটি অজানা শব্দ পেল। তার কি করা উচিত? শব্দটিকে এড়িয়ে যাওয়া, কাউকে তার অর্থ জিজ্ঞাসা করা, অভিধানে তার অর্থ দেখা, বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থ অনুমান করা। তাহলে একজন চতুর্থ শ্রেণীতে পড়ছে, একটা গল্প পড়ছে, সেই সময় একটা অজানা শব্দ এলো, এই সময় কি করবে? তাহলে আমরা যদি দেখি, দক্ষ যে পাঠক হয় সে কিন্তু অজানা শব্দের অর্থ ওই কনটেক্সট অনুযায়ী অনুমান করার চেষ্টা করে, তাই তো? এটা কিন্তু পঠন দক্ষতার একটা কৌশল। যদি আমি শব্দটিকে এড়িয়ে যাই তাহলে কিন্তু আমি অর্থ বুঝতে পারবো না, তাহলে এটা হচ্ছে না। কাউকে তার অর্থ জিজ্ঞাসা করা, সব সময় অন্যের সাহায্যের উপর যদি নির্ভরশীল হই তাহলে তাহলে কি হবে? অন্যের উপর নির্ভরশীলতা তৈরি হয়ে যাবে। অভিধানে তার অর্থ দেখা, অভিধান দেখা ভালো, তবে প্রথমে কিন্তু যদি কনটেক্সট ক্লু আমরা ব্যবহার করি তাহলে সেটি কিন্তু সবচেয়ে ভালো। তাহলে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে ডি, বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থ অনুমান করা। দুই হচ্ছে ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন কিসের মূল্যায়নকে নির্দেশ করে? তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। সবাই জানি আমরা এটা স্কলাস্টিক আর কো স্কলাস্টিক দুটোই কিন্তু এখানে অ্যাসেস করা হয়, তাই তো? সমস্ত পাঠ্য বিষয়, কেবল পাঠ্য বিষয় তো নয়, পাঠ্য ও পাঠ্য সহযোগী ক্ষেত্রগুলি, একদম ঠিক, এটি হচ্ছে স্কলাস্টিক ও কো স্কলাস্টিক। পাঠ সহযোগী কার্যাবলী মানে শুধু কো কারিকুলার, এটাও নয়। সামূহিক মূল্যায়ন, মানে সামূহিক মূল্যায়ন কিন্তু সিসি এর সিসি এর পূর্ণ ধারণা নয়, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, গল্প কথন একটি শিক্ষণ পদ্ধতি, এর মাধ্যমে শিক্ষার্থীদের কোন দক্ষতার বৃদ্ধি ঘটানো যায়? গল্প কথন কথন মানে কি? স্টোরি টেলিং, যেটা, তাই তো? স্টোরি টেলিং এর মাধ্যমে কি হয়? যদি শিক্ষার্থীরা শুনে গল্প, তাহলে তাদের শ্রবণ দক্ষতা অর্জন হবে। আর যদি তারা গল্প বলে তাহলে তাদের কথন দক্ষতা বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? শ্রবণ আর কথন দুটিই দক্ষতা বৃদ্ধি হচ্ছে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। যদি শুধু শোনে, এখানে তো বলে দেওয়া নেই যে কে বলছে। যদি এমন বলে যে টিচাররা গল্পকথন শিক্ষণ পদ্ধতিতে শেখাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি শিক্ষকরা শুধু বলছে তাহলে এখানে স্টুডেন্টরা শুধু শুনবে। যদি শুধু শুনে তখন কিন্তু কেবল শ্রবণ হবে। ঠিক আছে। নেক্সট, কবিতা শিক্ষণের লক্ষ্য কি? কবিতা মুখস্থ করানো? মুখস্থ তো হবেই না। অনর্গলতা ও যথার্থ করানো? ফ্লুয়েন্সি কিন্তু একমাত্র লক্ষ্য নয়, তাহলে এটা হচ্ছে না। উচ্চারণের উন্নতি ঘটানো? উচ্চারণ উন্নতি গৌণ উদ্দেশ্য বা সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে আমাদের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে ভাব ও ভাবনাকে অনুধাবন করানো। ঠিক আছে, মানে একটা কবিতার আবেগ, কল্পনা, ভাব এটা যাতে উপলব্ধি করতে পারে, এটাই হচ্ছে মেন লক্ষ্য। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ? তাহলে সেটা প্রাকৃতিক পদ্ধতি, না শ্রুতিভাষিক পদ্ধতি, না প্রত্যক্ষ পদ্ধতি, না দ্বিভাষিক পদ্ধতি? প্রাকৃতিক পদ্ধতি মানে সেটা হচ্ছে ন্যাচারাল মেথড, এখানে তো সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই, তাহলে এটা হচ্ছে না। শ্রুতিভাষিক পদ্ধতি মানে এটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, এখানে কিছুটা আমরা কিন্তু মাতৃভাষা ব্যবহার করতে পারি, তাহলে এটাও হচ্ছে না। প্রত্যক্ষ পদ্ধতি মানে হচ্ছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডে কিন্তু আমরা মাতৃভাষা ব্যবহার করতে পারি না, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিভাষিক পদ্ধতি মানে হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড, এখানেও আমরা মাতৃভাষা ব্যবহার করতে পারি, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট, ভাষা শিখনের সাবলীলতা বলতে কি বোঝায়? ব্যাকরণে ভালো দক্ষতা, নির্ভুল লিখতে পারা, শুদ্ধ উচ্চারণ করতে পারা, অবাধে বলা, পড়া ও লেখা। তাহলে ভাষা শিখনে ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি কিসের সঙ্গে সম্পর্কিত? ফ্লুয়েন্সি মানে হচ্ছে ভাষা সহজ ও স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারা, তাই তো? তাহলে সেটা কিসের মধ্যে আসছে? অবাধে বলা, পড়া ও লেখা, এটি হচ্ছে অ্যান্সার আমাদের। ব্যাকরণে ভালো দক্ষতা, এটা অ্যাকুরেসির অংশ, তাহলে এটা হচ্ছে না। নির্ভুল লিখতে পারা, শুধু লিখন তো নয়, এখানে ফ্লুয়েন্সি বলেছে, ফ্লুয়েন্সি কিসের সঙ্গে সম্পর্কিত? বলা। শুদ্ধ উচ্চারণ করতে পারা, শুধু উচ্চারণ নয়, সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। নেক্সট, নিচের কোনটি সাক্ষরতায় প্রবেশকালীন ক্রিয়ার অন্তর্গত? আঁকিবুকি কাটা ও বকবক করা, পাঠ অথবা অর্থোদ্ধার, নাচ ও গান, বর্ণলেখন।
তাহলে সাক্ষরতায় প্রবেশকালীন ক্রিয়ার অন্তর্গত। তার প্রথম যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি এমার্জেন্ট লিটারেসি। এই পর্যায়ে শিশুরা আঁকিবুকি করবে, ঠিক আছে, ভাষা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করবে। তার সবচেয়ে বেস্ট অ্যান্সার আমাদের হচ্ছে এ। এই পাঠ অথবা অর্থোদ্ধার এটার পরের ধাপ হচ্ছে এটি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। নাচ ও গান, এটা ভাষা সাক্ষরতার সঙ্গে এটা সঙ্গ নেই, ঠিক আছে। আর ডি হচ্ছে বর্ণলিখন, বর্ণলিখন কিন্তু পরে শিখবে, আগে এগুলি হবে তারপর। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সাহিত্যের নিদর্শন? অভিধান, প্রবন্ধ, সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন, না একটি মিষ্টান্ন প্রস্তুতকরণ প্রক্রিয়া? তাহলে অভিধান মানে ডিকশনারি, প্রবন্ধ সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন, না একটি মিষ্টান্ন প্রস্তুতকরণ প্রক্রিয়া মানে রেসিপি? তাহলে অভিধান তো তথ্য ভিত্তিক, তাহলে এটা হচ্ছে না। প্রবন্ধ কিন্তু সাহিত্যধর্মী রচনা, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। সংবাদপত্রের প্রকাশিত বিজ্ঞাপন, এটা তো সাহিত্য নয়। আর রেসিপি আমাদের রান্নার প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের সাহিত্য নয়, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একাধিক ভাষা শেখার যথাযথ সুযোগ শিক্ষার্থীদের পক্ষে বোঝা হয়ে দাঁড়ায়, স্বাভাবিক থাকে, কঠিন হয়ে দাঁড়ায়, কঠিন হয় না? তাহলে আমরা এতদিন ধরে যে পেডাগজি করছি, সেখানে বারবার আমি বলেছি যে একাধিক ভাষা কিন্তু আমাদের একটা রিসোর্সের কাজ করে, সেটা কিন্তু কখনোই বোঝা হয়ে দাঁড়ায় না। তাহলে বোঝা হয়ে দাঁড়ায় না, কঠিন হয়ে, বোঝা হয়ে দাঁড়ায় এটাও হবে না, কঠিন হয়ে দাঁড়ায় এটাও হবে না। এখানে দেখো দুটো অপশনই মোটামুটি সেম, স্বাভাবিক থাকে, কঠিন হয় না। কঠিন হয় না এটাও ঠিক, স্বাভাবিক থাকে এটাও ঠিক। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে কঠিন হয় না, ডি, ঠিক আছে। দুটো করলে কিন্তু দুটোই ঠিক দিতে বাধ্য। নেক্সট, শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা লাভের অধিকার রয়েছে মাতৃভাষার মাধ্যমে, আধুনিক ভারতীয় ভাষার মাধ্যমে, ইংরেজি ভাষার মাধ্যমে, সরকারি ভাষার মাধ্যমে। শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে যেটি এসেছিল, 2010 সালে লাগু হয়েছিল। তো সেখানে কি আমাদের অধিকার আছে যে সবাই কিন্তু মাতৃভাষায় মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে, এগুলি তো হচ্ছে না। নেক্সট, প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিক্ষণের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? আহ, আমার দেশ, যানবাহন, আমার পরিবার, আমার বিশ্ব। প্রথম শ্রেণীর ছাত্র, ঠিক আছে, তাহলে প্রথম শ্রেণীর শিশুদের সবচেয়ে পরিচিত আর নিকটবর্তী বিষয় কি? তাদের পরিবার। তাদের পরিবার থেকেই তারা তারপর আস্তে আস্তে স্কুলে যাবে। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের দেশ, আমার যানবাহন, বিশ্ব, এগুলো সম্বন্ধে সে কিন্তু এখনো তার তার যে মূর্ত ধারণা সেটা কিন্তু তৈরি হয়নি এখনো, এগুলি তার কাছে বিমূর্ত। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অধিক সংখ্যায় শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করার মাধ্যমে কোন দক্ষতার বিকাশ ঘটে? আহ, অধিক সংখ্যায় শিশু সাহিত্য অধ্যয়নে, তাহলে পঠন দক্ষতা, না শ্রবণ দক্ষতা, না লিখন দক্ষতা, না বাচন দক্ষতা? তাহলে শিশু সাহিত্য যদি বেশি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তার একটা রিডিং হ্যাবিট তৈরি হবে, বা রিডিং স্কিল যেটা সেটা উন্নত হবে। তাহলে সেটা সবচেয়ে ভালো কোথায় হবে? পঠন দক্ষতা। বাকিগুলো সবই কিন্তু পরোক্ষভাবে উন্নত হতে পারে, কিন্তু মূলত এখানে পঠন দক্ষতা বাড়ে, তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রেখা টানা, বাঁকানো ও গোল করা শেখানোকে কি বলা হয়? অবিচ্ছিন্ন লিখন, লিখন প্রক্রিয়া, বিচ্ছিন্ন লিখন, না লিখন বিজ্ঞান? লিখন বিজ্ঞান এত কম বয়সে আসছে না, ঠিক আছে। রেখা, বাঁক, বৃত্ত ইত্যাদি আঁকার এই যে অনুশীলন, এগুলো কিন্তু যেগুলো বিচ্ছিন্ন লিখন বা প্রিপারেটরি রাইটিং এটার অন্তর্গত, ঠিক আছে। তাই বিচ্ছিন্ন লিখন এখানে অপশন আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। লিখন প্রক্রিয়া, এটা নির্দিষ্ট কিন্তু লিখন ধাপ নয়। অবিচ্ছিন্ন লিখন এটা সেই কন্টিনিউয়াস রাইটিং, এটা কিন্তু এত কম সময়ে মানে নিচু লেভেলে ওয়ান ওয়ান টু এইসব লেভেলে কিন্তু আসে না। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের সি। নেক্সট, বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য কি প্রয়োজন? আদর্শ অডিও শোনা, ভাষা সংগঠন বিশ্লেষণ করা, দুরূহ পাঠ পড়া, বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ দেওয়া? তো সবসময় যেটা বলেছি যে বাস্তব জীবনের সম্বন্ধিত যদি কোনো অপশন থাকে সেটি কিন্তু বেস্ট অপশন, ঠিক আছে। স্পিকিং স্কিল উন্নয়নের সবচেয়ে কার্যকর উপায় হলো ভাষা ব্যবহার করা। তাহলে ভাষা ব্যবহার সবচেয়ে বেশি আর সবচেয়ে কার্যকর হবে বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। আদর্শ অডিও শোনা এটা সহায়ক কিন্তু যথেষ্ট নয়। ভাষা সংগঠন বিশ্লেষণ করা এটা তথ্য ভিত্তিক হয়ে গেল। দুরূহ পাঠ পড়া এটা স্পিকিং এর সঙ্গে খুব একটা সরাসরি সম্পর্ক নয়, সেটা তো পড়বে নিজে নিজে, ঠিক আছে। নেক্সট, লেখা শেখার প্রথম ধাপ কোনটি? অবাধ লেখন, প্রাগ্রসর লিখন, নিয়ন্ত্রিত লিখন, না প্রদর্শিত লিখন? তাহলে শিশু প্রথমে
দেখে দেখে লেখে, তাই তো? দেখে দেখে আমরা তাকে লেখা শেখাই। তাহলে সবার প্রথম হচ্ছে আমাদের প্রদর্শিত লিখন, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অবাধ লিখন এত প্রথমে আসে, প্রথম ধাপ, কিন্তু অবাধ লিখন কখনোই হবে না, এটা পরবর্তী ধাপ বলতে পারি। প্রাগ্রসর লিখন এটাও পরে আসে। আর নিয়ন্ত্রিত লিখন এটা কিন্তু একটা উন্নত স্তর, যখন সব হয়ে যায় বাকিগুলো, তার উপর এটা নিয়ন্ত্রিত লিখন পরে আসে। নেক্সট কোয়েশ্চেন, এখানে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পঠনের সময় নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? পাঠ্যের সব শব্দ পড়া, পাঠ্যের অর্থ বুঝে নেওয়া, সাবলীলভাবে পড়া, উচ্চকণ্ঠে পড়া। তাহলে পঠনের সময় নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? পঠনের সময় রিডিং এর মূল উদ্দেশ্য কি? আমরা পড়ি কি জন্য? আমরা সেটা বোঝার জন্য, কম্প্রিহেনশন করার জন্য, তাই তো? তাহলে এখানে অপশন আমাদের আছে কি? পাঠ্যের অর্থ বুঝে নেওয়া, বি হচ্ছে আমাদের অ্যান্সার। সব শব্দ পড়তে হবে তার কোনো মানে নেই, জরুরি নয় সেটি, এটি হচ্ছে না। সাবলীলভাবে পড়া, ফ্লুয়েন্সি গুরুত্বপূর্ণ কিন্তু কম্প্রিহেনশন বেশি গুরুত্বপূর্ণ, আমি শুধু পড়েই গেলাম বুঝতেই পারলাম না কিছু, তাহলে হবে না। উচ্চকণ্ঠে পড়া, সাইলেন্ট রিডিংও কিন্তু কার্যকর। ঠিক আছে, তাহলে আমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়া কি? গভীর পাঠ, না পুঙ্খানুপুঙ্খ পাঠ, না ব্যাপক পাঠ, না অগভীর পাঠ? তাহলে শিশু সাহিত্য পত্রিকা পড়ছে, শিশু সাহিত্য পত্রিকা কি জন্য পড়ে? আনন্দের জন্য পড়ে, তাই তো? যেটা আমরা এক্সটেন্সিভ রিডিং বলতে পারি। তাহলে এক্সটেন্সিভ রিডিং কোথায় হচ্ছে? ব্যাপক পাঠ, সি এ, সি হচ্ছে আমাদের অ্যান্সার। গভীর পাঠ, পুঙ্খানুপুঙ্খ পাঠ এগুলো সব ইন্টেন্সিভ রিডিং এর উদাহরণ, তাহলে এগুলি হচ্ছে না। আর অগভীর পাঠ এটা কিন্তু স্কিমিং নয়, তাহলে বি হচ্ছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন দুটি উৎপাদনমুখী দক্ষতা, নিচের কোন দুটি উৎপাদনমুখী দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল? পঠন ও লিখন, শ্রবণ ও পঠন, শ্রাবণ ও বাচন, বাচন ও লিখন। তাহলে প্রোডাক্টিভ স্কিল, রিসেপটিভ স্কিল এগুলো যদি পড়ে থাকো তাহলে জানবে যে স্পিকিং ও রাইটিং এই দুটি হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল, তাই তো? তাহলে সেটা কোথায় হচ্ছে? ডি, বাচন ও লিখন। আমরা কিছু বলছি কাউকে, বা কোনো কিছু বলে বলে লেখাচ্ছি, বা নিজে কিছু লিখছি, সেগুলো কি, সেই লেখাগুলো অন্য কেউ পড়তে পারবে, আমরা যেটা বলছি সেটা অন্য কেউ শুনতে পারবে। তাহলে এগুলো একটি এক একটি প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল কি? যেগুলো আমরা নিজেরা গ্রহণ করতে পারি, যেমন কোনো কিছু পড়ছি আমি, পড়ে তো আমার নিজের মধ্যে তার জিনিসটা ঢুকছে, যে কি আমি পড়ছি, বিষয়টা ঢুকছে। আর যদি আমি লিসেনিং বলি, তো লিসেনিং এ আমি শুনছি, তাহলে আমি বুঝতে পারছি, সেটা বাকিরা তো কেউ বুঝতে পারছে না। তাহলে লিসেনিং আর রিডিং এই দুটো হচ্ছে রিসেপটিভ স্কিল, আর রাইটিং আর স্পিকিং এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নির্বাক সংযোগ স্থাপন করা হলে তা কি ধরনের সংযোগ? মৌখিক, অবাচনিক, লৈখিক, না বাচনিক? তাহলে নন ভার্বাল কমিউনিকেশন এটা কি? অঙ্গভঙ্গি করা, মুখভঙ্গি করা ইত্যাদির মাধ্যমে যোগাযোগ। তাহলে সেটা সবচেয়ে বেশি কিসে হচ্ছে? অবাচনিক, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি সিংহের গল্প পড়ার পর শিক্ষিকা বললেন, মনে করো তুমি একটি জঙ্গলের সিংহ। এর মাধ্যমে কোন দক্ষতার উন্নয়ন করা হচ্ছে? পঠন ও লিখন দক্ষতা, রূপান রূপান্তরীকরণ ও অনুবাদ, খসড়া তৈরি ও পুনর্লিখন, সৃজনশীলতা ও কল্পনা শক্তি। তা নিজেকে যে সিংহ কল্পনা করতে বলছি, সেটা তো একটা ইমাজিনেটিভ থিঙ্কিং এর উদাহরণ, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে? তার কল্পনা শক্তি বাড়বে, সৃজনশীলতা আসবে, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শিখন ও ভাষা অর্জনের মধ্যে পার্থক্য কি? তাহলে একটা লার্নিং আর অ্যাকুইজিশন, এটার মধ্যে পার্থক্য কি? ল্যাঙ্গুয়েজ লার্নিং কি? সাধারণত যেটা আমরা সচেতনভাবে নিয়ম কানুন শিখে আমরা অর্জন করি। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? যেটা স্বাভাবিকভাবে পরিবেশে আমরা অচেতনভাবেই শিখি, যেমন আমাদের মাতৃভাষা আমরা সেটা সচেতনভাবে শিখিনি, আমরা এমনিতেই অচেতনভাবে শিখেছি। তাহলে যেটা অচেতনভাবে শিখেছি সেটা অ্যাকুইজিশন, যেটা সচেতনভাবে শিখেছি সেটা হচ্ছে লার্নিং। তাহলে এখানে কি আসছে? শিখন উদ্দেশ্য প্রণোদিত, অর্জন স্বতঃস্ফূর্ত, এটা ঠিক। দুটোই উদ্দেশ্য প্রণোদিত না, দুটোই নয়। অর্জন উদ্দেশ্য প্রণোদিত, শিখন স্বতঃস্ফূর্ত না, এটাও হচ্ছে না। দুটোই স্বতঃস্ফূর্ত, এটাও নয়, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, বিদ্যালয়ে প্রথম যে ভাষা শিখতেই হবে তা হলো, প্রথমে কি ভাষা শিখতে হবে? তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, এগুলি তো সবচেয়ে সহজ কোশ্চেন মনে হয় এটি ছিল, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য হলো শব্দ ভান্ডার বাড়ানো, অলংকার শেখানো, কবিতার সুর, তাল ও লয় উপভোগ করা, বিভিন্ন ভাষিক দক্ষতা আয়ত্তে আনা। তাহলে কবিতা পাঠের উদ্দেশ্য, কবিতা পাঠের উদ্দেশ্য কি? আগেই একটা কোশ্চেন এরকম এসেছিল। প্রাথমিক স্তরে কবিতার মূল লক্ষ্যই হলো কিন্তু আনন্দ দেওয়া, আর ভাষার যে সুর, ছন্দ, লয় এগুলি অনুভব করানো।
সেটা কোথায় আসছে? কবিতার সুর, তাল ও লয় উপভোগ করা, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রতিটি ধ্বনির শুদ্ধ উচ্চারণের উপর জোর দিলে কোন বিষয়ের উন্নতি হয়? শ্রুতিহীনতা, অ্যাকিউরেসি, সংলগ্নতা, কোহেশন, অনর্গলতা, ফ্লুয়েন্সি, বোধ, কম্প্রিহেনশন। তাহলে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে কি হবে? সঠিক উচ্চারণ ভাষা ব্যবহারের মধ্যে একটা অ্যাকিউরেসি বৃদ্ধি করে, তাই তো? তাহলে আমাদের শ্রুতিহীনতা এটি হবে, এ হবে আমাদের অ্যান্সার। কোহেশন মানে কি? কোহেশন মানে হচ্ছে বাক্যের সংযুক্তি। অনর্গলতা মানে ফ্লুয়েন্সি। বোধ মানে বোঝা বা বোধগম্যতা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোনটিতে সূক্ষ্ম শারীর সঞ্চালন দক্ষতার প্রয়োজন? ফাইন মোটর স্কিল, তাই তো? লাফন, লিখন, পঠন না আরোহণ? তাই লাফন মানে সেটা কি? গ্রস মোটর স্কিলের উদাহরণ, লাফাচ্ছে। পঠন মূলত হচ্ছে আমাদের মানসিক মানসিক দক্ষতা। আরোহণ এটা হচ্ছে গ্রস মোটর স্কিল। তাহলে লিখন হচ্ছে আমাদের ফাইন মোটর স্কিল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রতিক্রিয়া বা ফলাফল এর প্রয়োজনীয়তা কি? শিক্ষার্থীর শিখনের উন্নতির জন্য, অভিভাবকদের সাহায্যের জন্য, শিক্ষিকার শিক্ষণ পদ্ধতির উন্নতির জন্য, শিক্ষিকা ও শিক্ষার্থী উভয়ের উন্নতির জন্য। তাহলে প্রতিক্রিয়া বা ফলাফল, যেটা ফিডব্যাক আমরা বলছি, ফিডব্যাক কিন্তু শিক্ষার্থীকে তার ভুল ও উন্নতির ক্ষেত্র জানায়। আমরা যে পরীক্ষা নিই সেখানে কি ভুল হলো তার, বিশেষ করে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে, সেখানে আমরা ফিডব্যাক দিলে সে তার উপর কাজ করবে, আমরাও কাজ করব। শিক্ষিকাকে শিক্ষণ পদ্ধতি উন্নত করতে সাহায্য করে। আমরা যদি একটা পাঠ পড়ালাম, তারপর তার একটি আমরা পরীক্ষা নিলাম, ডায়াগনস্টিক টেস্ট নিলাম, সেখানে দেখলাম যে কি কি জিনিস সে বুঝতে পারেনি, আর কি কি জিনিসে আমি আমার পাঠ পরিকল্পনা চেঞ্জ করে তাকে আরো ভালোভাবে শেখাতে পারবো, তাহলে সেখানে আমি তাকেও ফিডব্যাক দিলাম আর নিজেও ফিডব্যাক দিলাম। ঠিক আছে? তাহলে শিক্ষিকা ও শিক্ষার্থী উভয়ের উন্নতির জন্য ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর পঠন শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত উপকরণ কোনটি? ফ্ল্যাশ কার্ড, বাস্তব উপকরণ, ফ্লিপ চার্ট না বই? তাহলে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে সবসময় বাস্তব উপকরণ কিন্তু সবচেয়ে বেস্ট। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি শিশুর পঠন ও লিখনের উন্নতির সর্বপ্রথম পর্যায় কোনটি? সাক্ষরতা, পূর্ব সাক্ষরতা, উদয়মূল সাক্ষরতা বা ইমার্জেন্ট লিটারেসি, নব সাক্ষরতা, কোনটি আমাদের অ্যান্সার? আগে একটা কোশ্চেনে পড়লাম, এমার্জেন্ট লিটারেসি এটা হলো আনুষ্ঠানিক পঠন লিখনের আগের পর্যায়। ঠিক আছে? যেখানে শিশু ভাষা ও লিখনের একটা সাধারণ ধারণা গড়ে তোলে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে উদয়মূল সাক্ষরতা বা এমার্জেন্ট লিটারেসি। সাক্ষরতা পরে আসছে। পূর্ব সাক্ষরতা পেডাগজিতে কিন্তু সেরকম ভাবে আলাদা করে পূর্ব সাক্ষরতা বলা নেই, এই এমার্জেন্ট লিটারেসিটাই মধ্যেই কিন্তু পূর্ব সাক্ষরতা আসছে। নব সাক্ষরতা এটাও কিন্তু প্রচলিত পর্যায়ে নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীরা পরস্পরের খাতা সংশোধন করলে তা কি? সংশোধন কার্য, দলগত মূল্যায়ন, আত্মমূল্যায়ন, সহপাঠী মূল্যায়ন? তাহলে একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর কাজ মূল্যায়ন করবে। আমরা নতুন যে এনইপি সেখানে পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠী মূল্যায়নের কথা শুনেছি। তাহলে এটি হচ্ছে আমাদের সহপাঠী মূল্যায়ন বা পিয়ার অ্যাসেসমেন্ট। সংশোধন কার্য এটি নয়। দলগত মূল্যায়ন মানে হচ্ছে গ্রুপ অ্যাসেসমেন্ট, এটি নয়। আত্মমূল্যায়ন মানে সেলফ অ্যাসেসমেন্ট, এটিও নেই। তাহলে শিক্ষার্থীরা পরস্পরের খাতা সংশোধন করছে, তাহলে এটা সহপাঠী মূল্যায়ন। লাস্ট কোশ্চেন, মূল্যায়নের সময় শিক্ষিকার কোন বিষয়টি মনে রাখা প্রয়োজন? অন্যান্য শিশুদের সঙ্গে তুলনা করা, সৃজনশীল শিশুদের সঙ্গে তুলনা করা, শিশুটির বর্তমান উন্নতির সঙ্গে তার পূর্ববর্তী স্তরের তুলনা করা, স্বচ্ছন্দে কথা বলতে পারে এমন শিশুদের সঙ্গে তুলনা করা। তুলনা করা জিনিসটাই উচিত নয়, কিন্তু এক্ষেত্রে আমরা যদি বলি চাইল্ড সেন্টার্ড এডুকেশন অনুযায়ী শিশুর কিন্তু অগ্রগতি তার নিজের পূর্ববর্তী যে অবস্থা তার সঙ্গে তুলনা করাই কিন্তু উচিত, অন্যদের সঙ্গে নয়। তাহলে শিশুটির বর্তমান উন্নতির সঙ্গে তার পূর্ববর্তী স্তরের তুলনা যদি করা হয় তাহলে সে একটা মোটিভেটেড ফিল করবে, তাই তো? যে সে জীবনে উন্নতি করছে। অন্যদের সঙ্গে যদি তুলনা করি তাহলে কিন্তু তাকে সেটা নিরুৎসাহ করবে। সৃজনশীল শিশুদের সঙ্গে তুলনা অন্যায্য। আর স্বচ্ছন্দে কথা বলতে পারে এমন শিশুদের সঙ্গে তুলনা করা, এটাও হচ্ছে না। ঠিক আছে? তাহলে সি হচ্ছে এটা, কাট হয়ে গেল, মুছে দিচ্ছি। সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। আমাদের আর দুটো পার্ট আসবে, তারপরে কিন্তু আমরা পেপার 2 এর যে বাংলার পেডাগজি কোশ্চেন সেগুলি শুরু করব। ঠিক আছে? ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।